নমস্কার। ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আমরা একটা খুবই ভালো একখানা কনসেপ্ট শিখব, যেটা কিনা আমাদের লাইফের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস এবং এই ভুলটা আমরা অনেকেই বিভিন্ন সময় করে থাকি। এই জিনিসটা আমাদের লাইফে প্রথমত বোধহয় সূত্রটা আমাদের অঙ্ক ক্লাস থেকেই শুরু হয়। আমরা এই অঙ্ক ক্লাস থেকেই এই কনসেপ্টটা শিখি এবং এই জিনিসটা হয়তো আমাদের লাইফের বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করে থাকি, ইনক্লুডিং প্রথম আমরা এটাকে দেখেছি যখন কিনা আমরা টেলিভিশনে স্কোর দেখতাম বা ক্রিকেট ম্যাচ দেখতাম, তখন তার নিচে একখানা পোর্শন আসতো যেখানে কিনা প্রেডিক্টেড স্কোরটা থাকতো। যদি এখনকার রান রেট অনুসারে ম্যাচটা চলতে থাকে তাহলে পরে কত স্কোর হবে, ৫ রান রেটে চললে পরে কত স্কোর হবে, ৬ রান রেটে চললে পরে কত হবে, ৭ এ চললে পরে কত হবে। এখানটাতে একটা জিনিস কিন্তু খেয়াল রাখা হতো না। যদি সাডেনলি মাঝখানে কোথাও টপার-টপ উইকেট পড়ে যায় তাহলে পরে রান অনেক কমেতেই শেষ হয়ে যেতে পারে ইনিংসটা। সেরকমভাবেই যদি সাডেনলি কেউ খুব হার্ড হিটিং ব্যাটসম্যান এলে এবং সে আজকে একদম পুরো আগুন চলছে, সে সেখানে সেই ৭ বা ৮ এর ওপরে নিয়ে চলে যেতে পারে। তো আমরা এখানটাতে বেশি যেটা অ্যাঙ্গেলটা সেই জায়গাটাকে না কনসিডার করে একটুখানি কশাস হয়ে যেটা কিনা নেগেটিভ ডাউনফলের একখানা ট্রেন্ডটা হতে পারে সেইটা নিয়ে আমরা ডিসকাশন বেশি করব। আপনারা হয়তো দেখবেন যে বিভিন্ন ফিন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সাররা যেটা করেন, যে যখনই স্টক মার্কেটের ইল্ডটাকে আপনার জন্য বা আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে সেটার ব্যাপারে যখন ক্যালকুলেশন করেন, তখন একখানা মিনিমাম 12% ১৫ বছরের জন্য বা 15% নেক্সট 15 বছরের জন্য অ্যাপ্লাই করে দেন, যেহেতু গত 15 বছরে হয়তো সেরকম একখানা ইল্ড এসছে। কিন্তু গত 15 বছরের মধ্যে অনেকগুলো গল্প ছিল। একটা সময় আমাদের ভারতবর্ষের ইকোনমি ২০০৪ এর পর থেকে ধীরে গ্রো করেছে। ২০০৮ সালের যে ফিন্যান্সিয়াল ক্রাইসিসটা এসছিল সেটাকেও উইথস্ট্যান্ড করেছে এবং 2020 র যে কোভিড লকডাউনের যেই সিচুয়েশনটা ছিল সেটাকেও উইথস্ট্যান্ড করেছে। পরবর্তীকালে আর কি ন্যাচারাল ক্যালামিটি বলুন বা যেকোনো যুদ্ধের জন্য কি হতে পারে সেগুলো আমরা জানি না। কিন্তু যখন একটা ইকোনমি একটা বড় রেটে যখন বেশ বড় ইকোনমিতে গ্রো করে যায়, তখন সেটার গ্রোথ রেটটা কিন্তু এত হাই হতে পারে না। তখন সেটা একটু হলেও টেপার ডাউন করে যায় এবং আপনার যেটা ন্যাচারাল গ্রোথ রেটটা সেটা ১২ বা ১৫% এর জায়গায় একটুখানি কমে হয়তো ৯-১০% এ এসে ঠেকতে পারে। তো তাহলে পরেও কি এই 15% এর ফর্মুলাটা কন্টিনিউয়াসলি কাজে দেবে আমাদের? সেরকমভাবে হবে না। এক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে যেকোনো জিনিসেরই একটা ইকোনমিতে বেসিক্যালি ইকোনমির একটা সাইকেল আছে। সেই সাইকেল অনুসারে আমাদের ভাবনা চিন্তাটা করতে হবে। একটা মানুষ তার সারা জীবন খুব বেশি মাত্রায় ইনকাম করতে পারে না। কেউ হয়তো শুরুর দিকে খুব বেশি ইনকাম করে, কেউ হয়তো তাদের জীবনের মাঝখানে চাকরি জীবন বা ব্যবসায়িক জীবনের মাঝখানে খুব বেশি ইনকাম করে, কেউ হয়তো শেষের দিকে গিয়ে খুব বেশি ইনকাম করে। রাইট? তো এই পয়েন্টটাকেই আমরা এই ডিসকাশনটাতে তুলে ধরব। এই যে ভুলটা আমরা করি, এই ভুলটার নাম হচ্ছে এক্সট্রাপোলেশন বায়াস। কেন? কারণ আমরা আজকে যেই নেট ইনকাম বা নেট আউটপুট যেটা আমার কাছে আসছে সেইটাকে আমরা এক্সট্রাপোলেট করছি যে এরকমভাবেই যদি গ্রোথটা আমার চলতে থাকে, মানে ধরে নিচ্ছি যে একটা লিনিয়ার গ্রোথ চলছে, তাহলে পরে আপনি ভেবে নিচ্ছেন যে এরকমভাবেই জিনিসটা সবসময় সদাবাহার সদা সুখী জীবন চলতে থাকবে শেষ অবধি। কোনো কষানোর কোনো দরকার নেই, কোনো মানে ডিসিশনের মধ্যে কোনো বাঁধো থেকে কোনো কাজ করার দরকার নেই। আমার আজকে ৫০,০০০ টাকা যদি ইনকাম প্রত্যেক মাসে হয়, তাহলে পরে সেটা নির্ঘাত কয়েক বছরের মধ্যেই ২,০০,০০০ টাকায় পৌঁছে যাবে। সেখান থেকে ৫,০০,০০০ টাকায় পৌঁছে যাবে আরও ১০ বছরের মধ্যে। এটাই আমাদের একটা রাফ এস্টিমেট থাকে। কিন্তু এখানটাতে অনেকগুলো কনসিডারেশনস রয়েছে। এর মধ্যে কি ইকোনমিক সাইকেলগুলো বা আপনার ব্যবসাটা বা আপনি যেই অফিসে কাজ করছেন সেই কোম্পানিটা কি সেরকমভাবেই কাজ করতে থাকবে? সেরকমভাবেই কি প্রফিট মার্জিনে অ্যাচিভ করতে থাকবে? আপনার কি ততগুলো যেই এক্সপেক্টেড প্রমোশনগুলো আপনি ভাবছেন যেটা কিনা অন্যদের ক্ষেত্রে হয়ে এসছে, সেই ট্রেন্ডটাই কি আপনার লাইফেও ইমপ্লিমেন্টেড হবে? সেটা আপনি জানেন না। আরও যেটা জানেন না সেটা হচ্ছে গিয়ে আপনার যদি
আজকে ৳১০০ ধরে নিন আপনার বেসিক খরচা। আমি ৳১০০ রেঞ্জ দিয়েই বোঝানোর চেষ্টা করছি যাতে ১০০ হিসেবে আমি কম্পেয়ার করতে পারি। ধরে নিন আপনার ৳১০০ খরচা করলে পরে চলে যায়। এবারে আপনার ইনকাম হচ্ছে গিয়ে ৳২০০। এইবারে সেই ৳২০০ ধরে নিন আপনার হয়ে গেল কালকে ২ বছরের মধ্যে হয়ে গেল সেটা ৳৪০০। আর এখন আপনি ভাববেন যে, আমার তো 50% খরচা হতো। আমি সেই 50% খরচাটাই মেইনটেইন করি। ৳৪০০ র জায়গায় ৳৪০০ ইনকাম হলে পরে ৳২০০ খরচা করব। কিন্তু সেটা কি খুব আইডিয়াল সলিউশন হবে? তার কারণ হচ্ছে আপনি জানেন না যে এই যে ভালো দিন যেটা চলছে, আচ্ছে দিন আমরা যেটাকে বলি, সেই জিনিসটা কতদিন ধরে স্থায়ী হবে। সেটার জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে যে যখন ইনকামটা বাড়ছে, আপনি খরচা একদমই বাড়াবেন না তা নয়। কিন্তু আপনার যদি 100% আ যদি আপনার খরচা বেড়ে গিয়ে ইনকাম যদি বেড়ে গিয়ে থাকে তাহলে পরে আপনাকে আপনার সেভিংস যেটা হচ্ছিল সেটাকেও সেরকমভাবেই তত পার্সেন্ট বাড়িয়ে দিতে হবে। যদিও আপনার ট্যাক্স কিন্তু এখন ৳২০০ থেকে ৳৪০০ য় যখন চলে গেছে তখন বেশি কাটছে। এই জিনিসটা কিন্তু মনে রাখার কথা। এই এক্সাম্পলটা আমি ৳২০০ বা ৳৪০০ র জায়গায় যদি আমি ২০ লাখ থেকে ৪০ লাখের ট্রানজিশনটা বোঝাতাম তাহলে পরে হয়তো আপনার ট্যাক্সের পয়েন্টটা টুক করে মাথায় চলে আসতো। কিন্তু আমি আমার অডিয়েন্সের জন্য ব্যাপারটাকে আরেকটুখানি সিম্পল করার চেষ্টা করলাম এই আরকি। তো এরকমভাবে আপনার সেভিংস প্ল্যানটা সেরকমভাবে করতে হবে। কারণ আপনাকে যেমন একদমই নিজেকে আ একদম নিংড়ে অল্প বা অল্পের মধ্যে থেকে বা আ খুব ফ্রুগাল লাইফস্টাইলের মধ্যে থেকে টেনে-টুনে সংসার চালানোর মতন করে যে চালাতে হবে তা কিন্তু নয়। আপনি খরচা বাড়ান, একটুখানি ভালো থাকুন। কয়েকটা হলিডেজ করুন। হয়তো আ যদি সেরকম অর্থ থাকে তাহলে পরে একটা গাড়ি বা একটা বাড়ি করে ফেলুন। কিন্তু আমরা অযাচিত খরচা যাতে না করি সেটার দিকে খেয়াল রাখতে হবে। এইটার এক্সাম্পলটা আমাকে দিতে হলে পরে একটা এক্সট্রিম এক্সাম্পল দিতে হচ্ছে। এটা ধরে নিন যেটা হয়েছিল যে অনেক ফিল্ম স্টার অনেক কোটি, কোটি টাকার কন্ট্রাক্ট সাইন করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে। তারপরে তারা সেই যে কোটি, কোটি টাকার যে কন্ট্রাক্টটা সাইন করেছিলেন, তারা ভাবছিলেন যে তাদের লাইফস্টাইল মানে তাদের লাইফটা এরকমই থাকবে। তারা একের পর এক এরকম কন্ট্রাক্ট পেয়ে যাবে বিভিন্ন মুভির এবং তাদের লাইফটা সেরকমভাবেই একটা ট্র্যাজেক্টরিতে গ্রো করবে। কিন্তু তার মাঝখানে কোভিড এলো। কোভিডের সময় ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বন্ধ ছিল। কোনো শুটিং হচ্ছিল না, কিছু হচ্ছিল না। তাদের অনেক তা যখন কোভিড থেকে যখন ফেরত এলো তখন সমস্ত Amazon Prime বা Netflix এর জয়-জয়কার চলছে। তখন সমস্ত মুভিগুলো ওখানটাতে রিলিজ করা হচ্ছে। তো তার জন্য যে আ আকাঙ্ক্ষিত প্যাকেজগুলো তাদের পাওয়ার কথা ছিল সেই প্যাকেজগুলো তারা পাচ্ছিল না। তারপরে অনেকেই সেইরকম জবস না পেয়ে কারণ নতুন ট্যালেন্টও মার্কেটে এসছে। তখন কি হচ্ছে তাদেরকে আর হায়ার করা হচ্ছে না এখন অত হাই রেটে। তো তার জন্য তারা যেই এক্সট্রাপোলেশনটা করে নিজেদের জন্য হয়তো একটা ৫০-৬০ কোটি টাকার বাড়ি কিনে নিয়েছিল, সেই জিনিসটা সেটার সাস্টেইন করার বা সেটার ইএমআই বা তার যে মর্টগেজটা সাস্টেইন করার তাদের আর ক্ষমতা নেই। তখন তারা ধীরে ধীরে ডিফল্ট করতে থাকে। ওটিটি প্ল্যাটফর্মে ধরে নিন তারা গিয়ে অ্যাক্টিং করা শুরু করলো। কিন্তু সেখানে অত বেশি টাকা পাওয়া যায় না। তাহলে পরে সেখানটাতেও তাদের একটা মার কাট সিচুয়েশন। কারণ তাদের সাস্টেন্যান্সটা হয়তো ওটা দিয়ে চলে যাচ্ছে বা একটুখানি বিলাসবহুল লাইফস্টাইলও চলে যাচ্ছে। কিন্তু ওই যে বিশাল বড় লোনটা যে সে নিয়ে রেখেছে, মানে আমার ইনকাম সবসময় এরকমভাবেই বাড়তে থাকবে এটা ভেবে রেখে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। সেরকমভাবেই খুব যারা দামি ক্রিকেটার যারা কিনা ধরে নিন আইপিএলে অনেক কোটি টাকার কন্ট্রাক্ট পায়, তাদের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু ইমপ্লিমেন্টেবল। তারা আজকে তাদের ফর্ম ভালো আছে, তাদের কোনো ইনজুরি হয়নি বলে এটার কোনো গ্যারান্টি নেই যে তাদের ফর্ম চিরকাল যতদিন সে এস্টিমেট করে রেখেছে যে তার ক্যারিয়ার থাকবে, ততদিন তার ফর্ম সেম থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। এটারও কোনো গ্যারান্টি নেই যে সে কখনোই কোনো রকম ইনজুরি হবে না। আপনারা অনেকেই হয়তো জানেন যে যুবরাজ সিংয়ের ক্যান্সার হয়েছিল। সেটা তো তার রিটায়ারমেন্টের সাথে তো কোনো তাল্লুকাত ছিল না। তাহলে পরে সেই সময়টাতে তার ডেফিনিটলি ওটার জন্য অনেক টাকা খরচাও হয়েছে এবং সেগুলো আনএক্সপেক্টেড আ ক্যালামিটিস লাইফে চলে আসার মতন ঘটনা ঘটেছে, রাইট? তো আমাদেরকে যখনই আমরা ফিউচার প্ল্যানিং করব, আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট বা রিস্ক অ্যানালিসিস আমাদের লাইফে কি ঘটনা, অঘটন কি হতে পারে, সেই জিনিসপত্রগুলোকে মাথায় রেখে আমাদের এক্সট্রাপোলেশনটা করতে হবে।
এই ক্ষেত্রে আমাদের কি জিনিসপত্র মাথায় রাখতে হবে তার কিছু আইডিয়া আমি এখানটাতে ডিসকাশন করতে চাই। আমাদের ভারতীয়দের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কোনো একখানা লাইন যদি সাডেনলি প্রমিসিং হয়ে ওঠে সেখানটাতে ভেড়ার মতন সকলে গিয়ে আমরা সেখানে সেই লাইনটাতে ঢুকে যাই। এটার একখানা পয়েন্ট এটাও হতে পারে যে একটা সময় ইউটিউবে যারা ইউটিউবার হয়েছিল তারা একটা অনেকটা টাকা রোজগার করছিল। পরবর্তীকালে যখন ইউটিউবে অনেক বেশি লোকজন এসে গেল এবং মাল্টিপল লোক অনেক ভিউজ ডিমান্ড করতে শুরু করলো, তখন যেটা গ্র্যাজুয়ালি হতে শুরু করে যে ইউটিউব প্রত্যেক ভিডিও আওয়ার্সের হিসেবে যেইভাবে টাকাটা দিত সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক কমিয়ে দেয়। তো আগে যারা এসছিল মার্কেটে তারা যতটা ভিডিও ওয়াচ আওয়ার্স করে যতটা পরিমাণ টাকা রোজগার করার স্কোপ পেত, সেই জিনিসটা কিন্তু এখন সেই প্রভিশনটা নেই। এখন সেই পে আউটটা অলমোস্ট 5 টাইমস লো হয়ে গেছে বা 5 ভাগ হয়ে গেছে আগের তুলনায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার মতন। এবারে আমরা কিছু স্পেসিফিক কেসেস ধরবো, যেমন হচ্ছে গিয়ে আমি এক্সট্রিম এক্সাম্পল ক্রিকেটার এবং ফিল্ম স্টারদেরটা ইউজ করলাম। এবারে আমরা ধরে নিচ্ছি যে যারা চাকরি করছেন বা যারা বিজনেস করছেন তাদের কীরকমভাবে এই ডিসিশনটা নিতে হবে, আর যারা সরকারি চাকরি করেন তাদের কীরকমভাবে এই ডিসিশনটা নিতে হবে। এবারে ধরে নিন একজন কেউ প্রাইভেট চাকরি করছে, তাহলে সেই প্রাইভেট চাকরির যে করছেন সে হয়তো এখন প্রচণ্ড হাই পারফরমেন্সে রয়েছেন এবং তিনি একের পর এক প্রমোশন কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছেন। এই জিনিসটাকে তাৎক্ষণিকভাবে এটা খুবই ভালো জিনিস ধরে নেওয়া যেতে পারে, কিন্তু বিজনেস সাইকেল কিন্তু সবসময় এক থাকে না। আপনার পুরো ক্যারিয়ার জুড়ে বিজনেস সাইকেল কখনোই একরকম থাকবে না। জেনারেলি দেখা গেছে কোনো একটা বিজনেস সাইকেল জেনারেলি 10-12 বছরের মতন খুব ভালো যায়, তারপরে খুব রেয়ার কেসে 20-25 বছরও খুব ভালো যায়। এমন খুব কম কোম্পানি রয়েছে যারা কিনা কন্টিনিউয়াসলি গ্রো করেছে এবং সাস্টেন্ড গ্রোথ দেখিয়েছে, এবং সেই সংখ্যাটা অত্যন্তই বিরল। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাকে ডিসিশনটা কীরকমভাবে নিতে হবে। আজকে যদি আমার ভালো ইনকাম আসতে থাকে এবং আজকে যদি আমি 100% এফার্ট দিতে থাকি, আমি কিন্তু 60 বছর যে রিটায়ারমেন্ট এজ অবধি কিন্তু 100% এফার্ট দিতে পারবো না। একটা না একটা সময় আপনার ড্রপ ইন পারফরমেন্স আসবেই। যখন আপনার ড্রপ ইন পারফরমেন্স আসবে তখন কিন্তু আপনাকে লোকজন আর লম্বা রেসের ঘোড়া মনে করবে না। তখন মনে করবে যে আপনি কিন্তু যতটা আপনার মধ্যে জান ছিল আপনি দৌড়ে নিয়েছেন, আপনি ভিপি বা এরকম কোনো প্রেসিডেন্ট পজিশনে পৌঁছে গেছেন, কিন্তু আপনি স্টিল কিন্তু যে মালিক সে আপনাকে তার জায়গায় বসাবে না, বা আপনাকে সবসময় যে সিইও করলে পরেও যে সিইওকে তো ফায়ার করা যায় না তার তো কোনো মানে নেই। তো আপনাকে যদি এখন লাখে কোটিতেও যদি প্যাকেজ দেওয়া হয়, এটারও কিন্তু ইট অলসো কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। এটার একটা এক্সপায়ারি ডেট রয়েছে। বিজনেস সিমিলারলি, যদি আপনার কোনো ব্যবসা চলে, মার্কেটে যদি আপনার দোকানটা যদি খুব ভালো চলে, একটা হয় হচ্ছে গিয়ে আপনি লং টার্ম লাস্ট করতে পারেন আপনার বিশ্বাসযোগ্যতা আপনার প্রোডাক্টের কোয়ালিটির ওপর বেস করে, কিন্তু আপনার সাকসেস দেখে কিন্তু আরও অনেকগুলো দোকান আপনারই লাইনের ওই এলাকাতে কিন্তু চলে আসবে, এবং যখন আপনার দোকানে ঢুকতে অনেক বেশি ভিড় দেখবে লোকজন, তখন কিন্তু তারা কিন্তু অন্যান্য দোকানগুলোতেও ঢুকতে শুরু করবে, এবং ধীরে সেখানেও যদি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া পাওয়া যায়, সেরকমভাবে আপনার দোকানেও কিন্তু ঢুকে আসা ক্রেতাদের সংখ্যা কিন্তু ধীরে কমতে থাকবে। যদি নাও কমে, যদি সেম রেটেও যদি থাকে, তাহলে পরেও কি আপনার কি এক্সপেক্টেড গ্রোথটা কি হলো? না, গ্রোথটা আপনার হচ্ছে না। আপনার ব্যাপারটা অনেকটা স্ট্যাটিক থাকছে, এবং আপনার যেই গ্রোথটা হবে সেটা ইনফ্লেশনের সাথে বা মুদ্রাস্ফীতির সাথে প্রত্যেক কটা প্রোডাক্টের দাম যতটা বাড়ছে বা আপনার স্টকে যা নতুনত্ব আনছেন সেইটার হিসেবে খানিকটা ইনক্রিজ হবে। কিন্তু আপনি যেরকমভাবে দূরদর্শিতা লাগিয়ে যে একটা বিশাল বড় প্রজেকশন আপনি এক্সট্রাপোলেশন করেছিলেন, সেই রকমভাবে কিন্তু জিনিসটা গ্রো আপ করবে না। এর জন্যই বিভিন্ন ব্যবসায় যেটা দেখা যায়, যারা কিনা খুব বড় ব্যবসায়ী তারা বিভিন্ন রকমভাবে ডাইভার্সিফিকেশন করে। তারা একটা বাস্কেটে সমস্ত রকম ডিম রাখে না। যখন দেখে যে কোনো একটা বাস্কেট থেকে অনেক ভালো ইল্ড এসছে, তখন যেই লাভের অঙ্কটা সেটা ওরা তোলে, সেইটাকে আরও কিছু প্রজেক্টসের মধ্যে ওরা ইনভেস্ট করে দেখে যে কোন প্রজেক্টটা মার্কেটে হিট করছে।
তখন সেই যেই প্রজেক্টটা মার্কেটে হিট করে সেখানটাতে আরেকটু বেশি করে ইনভেস্ট করে যাতে সেই বিজনেসটা গ্রো করতে পারে। কারণ হয়তো প্রতি ১০টা প্রজেক্ট যেটা ওরা ট্রাই করবে তার মধ্যে হয়তো ১টা বা ২টো সাকসেসফুল হবে, বাকি ৮টা ফ্লপ হবে। কিন্তু সেই লসটা তারা এই যে ১ম যে ব্যবসাটা যেটা মুনাফা করছিল এবং বাকি যে দুষ্ট ব্যবসা যেটা কিনা মুনাফা করা শুরু করেছে, সেগুলোর মধ্যে থেকে টাকাটা তুলে আনবে যেটা কিনা এই লসটাকে, খতিয়ানটাকে পূরণ করবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইবারে মাথায় রাখতে হবে যে এই যে আমরা এক্সট্রাপোলেশন করছি এটা কিন্তু আমাদের লাইফে অনেক রকমের স্ট্রেস অ্যাড করছে এবং এই স্ট্রেসটার থেকে যেটা কিনা হচ্ছে গিয়ে আমাদের অনেক রকমের শারীরিক অসুস্থতা, শারীরিক এবং মানসিক অসুস্থতার জায়গাটা চলে আসছে। কারণ আপনাকে প্রচণ্ড স্ট্রেস নিয়ে কাজ করতে হচ্ছে, আপনাকে পারফরম্যান্সটা মেনটেন করতে হচ্ছে। আর কোম্পানি যেই মুহূর্তে বুঝতে পারছে যে আপনার থেকে আর সেই পরিমাণ জুস বের করা যাচ্ছে না, তখন কিন্তু আপনি তাদের কাছে রিডান্ডেন্ট হয়ে যেতে পারেন। আপনাকে হয়তো লম্বা রেসের ঘোড়া আর মনে না করে বলতে পারো যে, "স্যার, আপনি অনেকদিন আমাদের জন্য কাজ করেছেন। আপনি একটা সেভারেন্স প্যাকেজ নিন একটা ভালো অ্যামাউন্টের। আ ধরে নিন আপনি আগামী ১০ বছর আপনার চাকরি বাকি আছে, ৫০ বছর আপনার বয়স। আপনার হয়তো আগামী যদি আ এত বছর যদি আপনাকে রাখতে হতো তাহলে পরে হয়তো আপনাকে ১০, ১৫, ২০ কোটি টাকা আরও দিতে হতো। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ৩ কোটি টাকা বা ৫ কোটি টাকার একটা সেভারেন্স প্যাকেজ দিয়ে আপনাকে ছাড়িয়ে দেওয়া হলো। এটা আমি খুব বড় এক্সাম্পল দিচ্ছি। আমাদের যারা কিনা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এই এক্সাম্পলটাই আরো খুব ছোট মাপে হবে। কিন্তু এক্ষেত্রে একটাই জিনিস প্রথমত এবং শেষ অবধি আমি মনে রাখানোর চেষ্টা করব যে আপনারা যাতে ইনকামের সাথে প্রপোর্শনেটলি সেভ করতে না ভুলে যান। অনেকেরই এই টেনডেন্সিটা আজকালকার কনজিউমারিজমের মার্কেটে ডেভেলপ হয়ে গেছে যে আমরা চাই যে ইনস্টাগ্রামে লোকজন যেরকম টাইপের লাইফস্টাইল লিড করছে আমরা সেরকম টাইপের লাইফস্টাইল লিড করতে চাইবো। আমরাও ওরকম পিকচারেস্ক ছবি আমাদের তোলাতে চাইবো যাতে কিনা সেগুলো আমরা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিতে পারি যাতে কিনা আমাদেরও একখানা ফলস সেন্স অফ গ্লোরি, ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট হয়। কারণ এটাকে এক কথায় খুব আগেকার দিনের কথায় বলা হচ্ছে গিয়ে লোক দেখানি একখানা অ্যাচিভমেন্ট যাতে হয়। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে শুধু মানে এটা একরকমভাবে এক্সটার্নাল ভ্যালিডেশন সিক করারই প্রবণতা আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এবারে আসা যাক যে আমরা যদি সরকারি চাকুরে হই তাহলে পরে আমরা এই জিনিসটাকে কীরকমভাবে করব। তো সরকারি চাকুরিদের ক্ষেত্রে একখানা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে গিয়ে আপনারা অ্যাকচুয়ালি পারফরম্যান্স আপনাদের কম বেশি যাই হোক না কেন আপনাদের প্রত্যেক বছর ৩% করে স্যালারি বেসিকটা বাড়বে এবং ডিএ অ্যাপ্রক্সিমেটলি 6-7% করে বাড়বে। তো আপনারা অ্যাকচুয়ালি ফিউচারটাকে ভালো প্ল্যান করতে পারেন। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে খরচাটাকে প্ল্যান করা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রোথ ইন ইনকামটাকে প্ল্যান করা। আমি এটা সকলের জন্যই অ্যাডভাইস দেব যে নিজের খরচাটাকে আগে প্ল্যান করুন। যে আমার খরচা আসন্ন দিনে কীরকম বাড়ছে। আমি যদি ভাড়া বাড়িতে থেকে থাকি তাহলে আমাকে হিসাব করে রাখতে হবে ম্যাক্সিমাম যেই রেঞ্জটা আমি যদি আজকে একটা ১০,০০০ টাকা পার মান্থ ভাড়া বাড়িতে থেকে থাকি, আমাকে 10% রেটে এটার ইনক্রিজ হবে প্রত্যেক বছর। এই জিনিসটাকে ধরে নিয়ে চলতে হবে। তাহলে পরে আগামী বছর ১১,০০০, তারপরের বছর ১২,০০০ এর থেকে একটুখানি বেশি ১২,২০০ এরকম করে বাড়তে থাকবে। এই জিনিসটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। সিমিলারলি যেটা কিনা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার জন্য যে সরকারি চাকুরিদের জন্য এবং প্রাইভেটে যারা চাকরি করেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে বাচ্চাদের পড়াশোনার খরচা। এখন অধিকাংশই স্কুল যেগুলো কিনা সরকারি স্কুল নয় প্রাইভেট স্কুল তাদের একখানা ২,০০০ থেকে ৬,০০০, ৭,০০০ এবং কোনো ক্ষেত্রে এক্সট্রিম কেসেসে ১৪-১৫,০০০ টাকা প্রত্যেক মাসেও স্যালারি হয়। মানে স্যালারি বলছি, এক্সপেন্স হয়, ফিস দিতে হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে
এই খরচাটা কিন্তু প্রত্যেক বছরই 10% রেটে বাড়তে পারে। এই জিনিসটার ধারণাটা মাথার মধ্যে থাকা দরকার এবং সেই রকমভাবেই আপনাদেরকে এক্সপেন্সের প্রজেকশনটা করতে হবে যে ক্লাস 6 এ, ক্লাস 10 এ এবং ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে কীরকম হবে। আপনারা হয়তো যারা কিনা মানে আমার বয়সী বা আমার থেকে আরেকটু বড়, যাদের কিনা একটা স্কুল পড়ুয়া সন্তান রয়েছে, তারা হয়তো এখনকার দিনের বিভিন্ন রকম হায়ার ডিগ্রিগুলোর যে টোটাল কস্ট বা বিভিন্ন সার্টিফিকেশন কোর্সগুলোর যে কীরকম কস্ট রয়েছে, সেই জিনিসটা নিঃসন্দেহে বুঝতে পারছেন এবং দেখেছেন। তো আই উড স্ট্রংলি রেকমেন্ড আপনাদের সকলকেই আমার একটাই আহ্বান যে এক্সট্রাপোলেশন যখন করবেন, তখন নিজের খরচাটা কীরকমভাবে এক্সট্রাপোলেট হতে পারে সেই জিনিসটা ভাববেন। আপনার সেভিংসটাকে কীরকমভাবে আপনারা বাড়াতে পারেন সেইটার কথা ভাববেন। কারণ দেয়ার ইজ অলওয়েজ আ নেসেসিটি, সবসময় এই জিনিসটার দরকার রয়েছে নিজেদের সেভিংস বা নিজের ফিউচারটাকে সেভিংসের থ্রুতে একরকমভাবে সিকিউর করা। এক্ষেত্রে আরেকটাও খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে আমরা জানি না আমাদের লাইফে কখন কী হবে। কোভিড আমাদেরকে শিখিয়েছে যে ইট ইজ নট সো ইজি টু প্রেডিক্ট দ্য ফিউচার, রাইট? তাহলে পরে এক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে বাড়ির আর্নিং মেম্বার, সে তার যেটা বাৎসরিক ইনকাম বা সেটা তাদের যেই লাইফস্টাইলটা প্রত্যেক মাসের যা খরচা হয়, সেইটার যে বছরের যা খরচা, সেইটার থেকে 25 বা 36 গুণ, আমি এই মুহূর্তে আমার পরিসংখ্যানটা মনে নেই, আমি এটা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে ক্ল্যারিফাই করে দেবো। 25 থেকে 36 গুণ অ্যামাউন্ট যেটা বাৎসরিক খরচা, সেরকম অ্যামাউন্টটা আমাদেরকে টার্ম ইন্স্যুরেন্স হিসেবে রিজার্ভ করে রাখতে হবে, যাতে কিনা সেই জিনিসটা আমাদের একখানা সেফটি বাফার থাকে, যাতে কিনা আমরা কখনোই আমাদের কারোর যদি লাইফের কোনো সাডেন এক্সপায়ারি চলে আসে, সেটার জন্য যাতে আমাদের ফ্যামিলিকে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে যাতে যেতে না হয়, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো অন দ্যাট নোট আমি এই ভিডিওটাকে শেষ করতে চাই এবং আশা করছি এই ভিডিওগুলো আপনারা কাইন্ডলি স্কুল ছাত্রদেরকে ডেফিনিটলি দেখান। স্কুলের ছাত্রদের এই জিনিসপত্রগুলো বোঝা খুবই দরকার। কারণ আমাদের স্কুলের কারিকুলামে আনফরচুনেটলি এখনও এই জিনিসপত্রগুলো আসছে না। 2020 যখন নতুন শিক্ষা পদ্ধতি, শিক্ষা প্রণালীর কথাবার্তা হয়েছিল এবং সেই জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট হওয়া শুরু হবে বলে আমার আশা ছিল। 2024 এসে গেছে, কতদূর ওটা ইমপ্লিমেন্ট হয়েছে আই এম নট শিওর। কিন্তু আমাদেরকে শুধু সরকার বা আমাদেরকে শুধু এই সিলেবাসের ভরসায় থেকে গেলে পরে চলবে না। দিনকাল পাল্টাচ্ছে, দিনকাল পাল্টানোর সাথে এই জিনিসটা খুবই দরকার যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে এই মেন্টাল মডেলগুলো শিখিয়ে তাদেরকে তাদের ডিসিশনগুলোকে কম্প্যাক্ট করার যথেষ্ট চেষ্টা করি। এবং আমি বারবার আপনাদের কাছে এই জিনিসটার জন্য এই জন্যই প্লিড করি, অনুরোধ করি যে আর অন্য কিছু জানুক না জানুক বাচ্চারা, মেন্টাল মডেলগুলো বাচ্চাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তারা লাইফে যে বড় ডিসিশনগুলো নেবে, এই মেন্টাল মডেলগুলোর মাধ্যমে যদি পরিপক্কতা অর্জন করে যদি নেয়, তাহলে পরে তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে। আমাদের লাইফেও আমরা যখন বড় হয়েছিলাম, তখন আমাদের স্কুলে এই জিনিসপত্রগুলো পড়ানো হয়নি এবং তার ফলে আমরা অনেক রকমই খুব একটা ট্রেন্ড ফলো করে বিভিন্ন রকম ডিসিশন নিয়েছি, যেটা কিনা পরবর্তীকালে হয়তো আমাদের জন্য অতটা সুইটলি ওয়ার্কআউট করেনি। আর আমাদের লাইফের প্রথম দিকে হয়তো এক রকমের ডিমান্ড ছিল, পরবর্তীকালে অন্য রকমের ডিমান্ড হয়েছে। একটা মানুষের লাইফ তার ব্যাচেলর লাইফে এবং তার বিবাহের পরে বা যখন তার বাবা-মা বয়স্ক হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টের পরে, ইট ইজ নেভার দ্য সেম। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ইম্পর্ট্যান্ট পয়েন্টটার পরিপ্রেক্ষিতেই আমাদের লাইফটাকে সেরকমভাবে ডেভেলপ করতে হবে। আমাদের শিক্ষা, আমাদের বুদ্ধির ইউটিলাইজেশনটা সেরকমভাবে করতে হবে। তো এই রিকোয়েস্টটার সাথে আমি আজকের ভিডিওটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক করুন এবং কমেন্ট করুন। আমি জানতে চাই যে আপনাদের কী কমেন্টস রয়েছে এই টপিকগুলোর ওপরে, এখানটাতে কোনখানটাতে আপনাদের বেশি করে ক্ল্যারিটির দরকার, এবং আমি আমার আপ্রাণ চেষ্টা করব সেই ডিমান্ডগুলোকে কেটার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।